আজ আমি যে হাসির গল্পটি আপনাদের শোনাব তার নাম হরিশপুরের রসিকতা। এই নির্ভেজাল হাসির গল্পটির লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। পৃথিবীর সব লোককেই বিশ্বাস করতে পারো, কিন্তু হরিশপুরের লোককে কখনো বিশ্বাস করো না, ভুলেও না। না না, চুরি জজ্জনের ভেতরে তারা নেই, তারা কাউকে ঠকায় না। এই কলকাতা শহরে একজন পকেটমারও হরিশপুরের লোক নয়, এ কথা আমি হলফ করে বলতে পারি। তারা কেউ বদমেজাজি নয়, গায়ে পড়ে কখনো ঝগড়াও করে না। তাদের মিঠাইয়ের দোকানে 3 দিনের পচা সিঙারাকে কখনো হাতে গরম বলে চালিয়েও দেয় না। আসল কথা হলো, কথাটা আর কিছু নয়, হরিশপুরের মানুষ একটু রসিক, খানিকটা বেশি মাত্রাতেই রসিক। কি বলছো? রসিক মানুষকে তো ভালোই লাগে। আমারও লাগতো এক সময়, কিন্তু সেবার সেই বরযাত্রী যাওয়ার পর। আচ্ছা, খুলেই বলছি তাহলে। আমরা 4 জন একই অফিসে চাকরি করি। আমি, নিতাই, নেপাল আর বিষ্টুপদ। দারুণ বন্ধুত্ব আমাদের ভেতরে। একসঙ্গে পকোড়া কিনে খাই, সিনেমার টিকিট কিনি, মোহনবাগানের খেলা দেখতে যাই। মোহনবাগান জিতলে 4 জনের ছাতা জুতো হারিয়ে যায়, আর মোহনবাগান গোল খেলে গলা জড়াজড়ি করে আমরা কাঁদতে বসি। আমাদের সেই বিষ্টুপদর বিয়ে ঠিক হয়ে গেল হরিশপুরে। বিষ্টুপদ বললে, আমার বিয়েতে তোরা যাবি তো? তখন হরিশপুরের মহিমা কে জানতো। আমরা 3 বন্ধুই খুশি হয়ে উঠলুম। আমি, নিতাই আর নেপাল একসঙ্গে বললুম, নিশ্চয় নিশ্চয়, আমরা বরযাত্রী না গেলে তোর তো ভালো করে বিয়েই হবে না। কিন্তু বিয়ের দিন বিষ্টুপদর সঙ্গে বেরুনো গেল না। সরকারি অফিস, তাই অসম্ভব কাজের চাপ পড়েছে। বন্ধুর বিয়ের জন্য ছুটি চাইতে গেলে পুরো একটা দিনের মাইনেই কেটে নেবে। তাই বরকে নিয়ে আসল দলটা দুপুরের দিকে রওনা হয়ে গেল। আমরা ঠিক করলুম অফিস ছুটি হলে 5:15টার ট্রেনে বেরিয়ে পড়ব। অবশ্যই তাতে কোনো অসুবিধে ছিল না। হরিশপুর কলকাতা থেকে খুব দূরে নয়। ছোট লাইনের যেসব গাড়ি ঝিমুতে ঝিমুতে টিকিস টিকিস করে চলে, তারাও ঘন্টা দেড়েকের ভেতরেই হরিশপুর পৌঁছে যায়। আমরা হিসেব করে দেখলুম বিকেলের গাড়িতে গেলেও সন্ধে 7টার ভেতরে, অর্থাৎ বিয়ে শুরু হওয়ার আগেই হরিশপুরে হাজির হয়ে যাব। 4টে বাজতে না বাজতেই আমরা অফিস থেকে ছিটকে বেরুলাম। বন্ধুর বিয়ের বরযাত্রী যাচ্ছি, একটু সাজগোজ না হলে কি চলে? আমি প্রাণপণে একটা সাদা জুতোকে রং করলুম। নেপাল তার খাড়া খাড়া চুলগুলো আধ ঘন্টা ধরে বাগাতে চেষ্টা করলে, আর নিতাই নিজের পুরনো সিল্কের পাঞ্জাবিতে প্রায় 1 শিশি সেন্ট ঢালল। তারপর হাওড়ায় এসে ট্রেন ধরা। প্রথম দিকে খুব ভিড় ছিল গাড়িতে। কে একজন আমার সাদা জুতোটাকে মারিয়ে দিলে, নেপালের সিল্কের পাঞ্জাবিটার ভাঁজ টাজ সব নষ্ট করে দিল। একজন আবার নিতাইকে ঠাট্টা করে বললে, দাদা যেন গন্ধমাদন হয়ে চলেছেন। যাই হোক, হরিশপুরের গোটা 3 স্টেশন আগে গাড়িটা একেবারেই ফাঁকা হয়ে গেল। তখন আমরা 3 জনে ভালো করে বসতে পেলুম। নিতাই বলে, এতক্ষণে একটু ভালো করে বসা গেল। বাবা! আমি বললুম, কতটুকুই বা বসা, এক্ষুনি তো নামতে হবে। নিতাই একটা হাই তুলে পাঞ্জাবিটা একবার শুকে নিলে, তারপর খুশি হয়ে বললে, নামলেই বাঁচি, যা খিদে পেয়েছে ভাই, কি বলবো। নেপাল নিজের খাড়া খাড়া চুলে হাত বুলিয়ে নিয়ে বললে, খিদে তো আমারও পেয়েছে, আমি যেন এখান থেকে লুচি ভাজার গন্ধ পাচ্ছি। আমি বললুম, আমার নাকে
মাংসের কালিয়ার গন্ধ আসছে। নিতাই ভাবুক হয়ে উঠল, বেশ উদাস উদাস চোখ করে বলল, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাশি রাশি চপ ভাজা হচ্ছে, বড় বড় থালায় সাজিয়ে রাখা হচ্ছে ভেটকির ফ্রাই। আমি আর নেপাল বললুম, আহা আহা, আর বলিসনি। তোমাদের কি বলবো, তোমরা আমাদের পেটুক ভাবছ নিশ্চয়ই, কিন্তু আমরা কি করব বলো, তিনজনেই মেসে থাকি। বিউলির ডাল, পুঁই চচ্চড়ি আর শুকনো পোনা মাছের টুকরো খেতে খেতে পেটে প্রায় চড়া পড়ে গেছে। তাই কিঞ্চিত খেটের আশায় আমরা বেশ খানিকটা উত্তেজনায় বোধ করছিলাম। ঠিক সেই সময় বুড়ো ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন আপনারা? কামরাতে আমরা তিনজন ছাড়া এই ভদ্রলোক হলেন 4 নম্বর যাত্রী। বেশ পাকা আমটির মতো ফর্সা গোলগাল চেহারা, মুখে একজোড়া মানানসই কাঁচা পাকা গোঁফ, মাথায় চকচকে টাক, দেখলেই ভক্তি আসে। সঙ্গে দুটি বিরাট সাইজের মুখ বাঁধা হাড়ি। এতক্ষণ এক কোনায় বসে আমাদের লক্ষ্য করছিলেন। এইবারে প্রশ্ন ছুড়লেন, কোথায় যাবেন? আমরা একসঙ্গেই বলল, হরিশপুর। বরযাত্রী বুঝি? আগে হ্যাঁ, বেশ বেশ। হরিশপুর কদমতলায় জগদীশ চক্রবর্তীর মেয়ের বিয়ে যাচ্ছেন, তাই না? আমরা অবাক হলুম বটে। নিতাই জিজ্ঞেস করলে, কি করে জানলেন? ভদ্রলোক হাসলেন, বললেন, আমরা এতল্লাটের লোক, সব রকম খবরই রাখি। ছেলেটির নাম বিষ্ণুপদ গোস্বামী, নয় কি? নেপাল চোখ কপালে তুলে বললে, তাও জানেন দেখছি। ভদ্রলোক গোঁপ জোড়ায় বেশ একবার তা দিয়ে নিলেন। তারপর তেমনি শান্ত হাসি হেসে বললেন, বললুম যে আমরা পাড়া গাঁয়ের লোক, সব খবরই রাখতে হয়। এ তো আর কি বলে আপনাদের কলকাতার ব্যাপার নয় যে দোতলায় বিয়ে হলে একতলার লোককে নেমন্তন্ন করে না। ট্রেন তখন আর একটা স্টেশন পার হয়েছে, এরপরেই হরিশপুর। ভদ্রলোক বেশ করে অ্যাক্টিভ নস্যি নিয়ে আবার জিজ্ঞেস করলেন, তা নামবেন কোন স্টেশনে? হরিশপুরেই তো। আমি বললুম, হরিশপুর কেন? আমরা তো হরিশপুরে যাব। জানি জানি, হরিশপুর কদমতলায়, সে তো হরিশপুর থেকেই কাছে হয়। বলেন কি, হরিশপুরের কদমতলা হরিশপুরে যেতে যাবে কেন? হাতের নস্যি ঝাড়তে ঝাড়তে ভদ্রলোক বললেন, এদিকে নতুন লোক কেউ এলে ওই ভুলটাই করে। নামে হরিশপুর কদমতলা হলে কি হয়, হরিশপুর স্টেশন থেকে পাক্কা 2 মাইল হাঁটতে হয়, আর হরিশপুর থেকে 1/2 মাইলও হবে না। মিথ্যে হরিশপুরে নেমে কষ্ট পাবেন কেন? নিতাই আপত্তি করল, কই, আমাদের তো কেউ সে কথা বলে দেয়নি। বললুম তো, বাইরের লোক সবাই ভুল করে। তাই ইচ্ছে হলে আপনারা হরিশপুরেই নামতে পারেন, আমার আর তাতে কি বলবার আছে বলুন। নেপাল বললে, তাহলে বরং হরিশপুরেই নামবো আমরা। যা খিদে পেয়েছে, এখন 2 মাইল হাঁটতে গেলে পেটের নাড়ি ভুঁড়িও হজম হয়ে যাবে। কিন্তু হরিশপুর আবার কোথায়? বেশি দূর নয়, হরিশপুরের পরের স্টেশন। ভদ্রলোক হাসলেন, চলুন, আমিও হরিশপুরেই যাচ্ছি, রাস্তাটা দেখিয়ে দেব আপনাদের। বেশ তো বেশ তো, আমরা দারুণ খুশি হলো। ট্রেন হরিশপুরে এলো, 2 মিনিট পর ছেড়েও গেল। ট্রেন স্টেশন ছেড়ে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল বাঁদিকে একটা বাড়ির সামনে মস্ত চাঁদোয়া খাটানো, পেট্রোম্যাক্স জ্বলছে, বিস্তর লোক আনাগোনা করছে সেখানে। নেপাল ছটফট করে উঠল, ওই তো একটা বিয়ে বাড়ি ওখানে। ভদ্রলোক আর এক টিপ নস্যি নিলেন, হেসে বললেন, ও অন্য বিয়ে, এখন তো মরশুম মশাই, চারিদিকেই বিয়ে হচ্ছে।
তা বটে, তা বটে। নিতাই দীর্ঘশ্বাস ফেলল। উফ, যা খিদে পাচ্ছে, ওখানে গিয়ে পাতা নিয়ে বসে পড়লেও হতো। ভদ্রলোক বললেন, তা মন্দ নয়। আমিও একবার ভুল করে আর এক বিয়ে বাড়িতে চলে গিয়েছিলুম। সে যা কাণ্ড, বলে বেশ একটা মজার গল্প জুড়ে দিলেন। দেখলুম লোকটি ভারী রসিক। আমরা প্রাণ খুলে হাসছি। এমন সময় ঘটাং ঘটাং করে গাড়ি হরিশপুরে পৌঁছে গেল। হাঁড়ি দুটো তুলে নিয়ে ভদ্রলোক বললেন, নামুন নামুন, গাড়ি এখানে 1 মিনিটের বেশি দাঁড়ায় না। আমরা চটপট নেমে পড়লুম। ছোট্ট স্টেশন, ঘন হয়ে অন্ধকার নেমেছে, ঝিঝি ডাকছে ঝাঁ ঝাঁ করে। দূরে কাছে কয়েকটা মিটমিটে আলো। স্টেশনের পাশেই গোটা 2 দোকান দেখা যাচ্ছে। ভদ্রলোক বললেন, স্টেশন থেকে বেরিয়েই দুটো পিপুল গাছের তলা দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে গেছে তাই ধরে এগোবেন। খানিক দূর গেলেই একটু জংলা মনে হবে পথটা, তাতে ঘাবড়ে যাবেন না যেন। তারপরেই একটা ছোট নালা, বাঁশের পুল রয়েছে, সেটা পেরোলেই স্টেশন মাস্টার টিকিটের জন্য এগিয়ে এলেন। তারপর ভদ্রলোককে দেখে একগাল হেসে অভ্যর্থনা করলেন। মুখুজ্জে মশাই, আজ এখানে যে? একটু কাজে আসতে হলো। শুনুন, এরা 3 জন কলকাতা থেকে আসছেন। হরিশপুরের বদলে ভুলে হরিশপুরের টিকিট কেটেছেন। বাড়তি কিছু দিতে হবে নাকি? ঠিক আছে, ঠিক আছে। রেল স্টেশন মাস্টার আমাদের টিকিট নিয়ে চলে গেলেন। আমরা মুখুজ্জে মশাইয়ের ওপর আরও খানিকটা কৃতজ্ঞ হয়ে উঠল। নিতাই জিজ্ঞেস করলে, আপনি কোথায় যাবেন? আমিও যাব ওই দিকটাতেই, তবে একটু দেরি হবে আমার। 10-12 মিনিটের ভেতরেই উল্টো দিকের একটা গাড়ি আসছে। তাতে আমার এক বন্ধুর আসবার কথা, সেও এদিকে নতুন লোক, একেবারে তাকে সঙ্গে নিয়েই যাব। কিন্তু আপনারা আর দেরি করবেন না, এগোন। না না, দেরি করা চলবে না। ওরে বাবা, পেটে একেবারে আগুন জ্বলছে। নেপাল আগে ভাগেই পা বাড়ালো। ভদ্রলোককে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে আমরা দুজনেই নেপালের পেছনে চলতে শুরু করে দিল। ভদ্রলোক ডেকে বললেন, কিচ্ছু অসুবিধা হবে না, এগিয়ে যান। আচ্ছা আচ্ছা। পিপুল গাছটার তলা দিয়ে বাঁয়ের রাস্তায় আমরা চলতে শুরু করলাম। দুধারে ছোট বড় কয়েকটা বাড়ি চোখে পড়ল বটে, কিন্তু কোনোটাকেই বিয়ে বাড়ি বলে মনে হলো না। খিদের তাড়ায় হনহন করে আমরা হাঁটতে লাগলুম। মাটির পথ, অন্ধকারে একটু অসুবিধেও হচ্ছিল, কিন্তু 1/2 মাইলের তো ঝামেলা, দেখতে দেখতে পেরিয়ে যাব। কিন্তু কোথায় সেই 1/2 মাইল? একটু পরেই দুপাশে শুরু হয়ে গেল ঘন জঙ্গল। এত অন্ধকার যে চোখ আর চলতে চায় না। চারপাশে খালি অসংখ্য জোনাকি জ্বলছে, আর মাথার ওপর ঘনিয়ে এসেছে নিবিড় কালো মেঘ। আমি একবার পা পিছলে পড়তে পড়তে সামলে নিলুম। নিতাই একটা হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। এই ন্যাপলা, ব্যাপারটা কি বলতো? এ কিরকম বিয়েবাড়ির রাস্তা? নেপাল মোটা মানুষ হলে কি হয়, খাওয়া দাওয়ার ব্যাপারে সে চিরকালই অত্যন্ত উৎসাহিত আর দারুণ রকম তৎপর। নেপাল বললে, দাঁড়াসনি, চল চল, মোটে তো 1/2 মাইল যেতে হবে। 1/2 মাইল? 1/2 মাইল কাকে বলে আমি জানি নে। নিতাই চটে গেল। সেই তখন থেকে হাঁটছি, বাড়ি নেই, ঘর নেই, কেবল শাঁ শাঁ করছে অন্ধকার জঙ্গল, যেন আফ্রিকার বনের ভেতর দিয়ে চলেছি। নিশ্চয়ই রাস্তা ভুল হয়েছে। নেপাল বললে, রাস্তা ভুল হবে কেন? ভদ্রলোক যেভাবে বলে দিয়েছেন সেই ডিরেকশনেই তো চলেছি, আর কোনো রাস্তা তো এদিকে দেখলুম না। নিতাই গো গো করে বললে, দুত্তর ডিরেকশন, যা জঙ্গল চারদিকে, বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার আগে বাঘেই আমাদের ভোজে লাগাবে মনে হচ্ছে। আমি বললুম, শোন, পাড়া গাঁয়ের রাস্তা একটু জংলা হয়, আর একটু এগিয়ে দেখা যাক না।
কিন্তু বেশি দূর এগোতে হলো না। হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল। তারপরেই দেখা গেল ঢালু পাড়ির নিচে খানিকটা জলের রেখা, আর একধারে ভুতুড়ে চেহারা নিয়ে একটা বাঁশের পুল দাঁড়িয়ে আছে। নেপাল খুশি হয়ে বললে, ব্যাস, এই তো এসে গেছি। এই সেই নালা আর এই সেই পুল, আর পুলটা পেরোলেই। নিতাই বললেন, নালা? এ তো দুস্তুর মতো নদী দেখছি। আরে এসব দেশের নদীকেই লোকে নালা বলে, পাড়াগে লোক তো। চল চল, খিদে আর দাঁড়াতে পারছি না। নেপাল বাঁশের পুলটার দিকে পা বাড়ালো, আর ঠিক তক্ষুনি চারদিক ঝলসে দিয়ে বিদ্যুৎ চমকালো। কর কর করে ডেকে উঠল মেঘ। সেই বিদ্যুতের আলোয় সব স্পষ্ট দেখতে পেলুম আমরা। নিচে ছোট একটা নদী বটে, বাঁশের পুলটা তার আধখানা পর্যন্ত গিয়ে ভেঙে পড়েছে। অন্তত 5 বছরের ভেতর তার ওপর দিয়ে কেউ পার হয়নি। আমরা সেই পুলে উঠে একটু এগোলেই সোজা নদীতে গিয়ে পড়তুম। ওপারে অথই জঙ্গল। যেটুকু দেখতে পেলুম তাতে মনে হলো শুধু বাঘ কেন, ওখানে হাতি, গন্ডার, ভাল্লুক, অজগর সব কিছুই থাকা সম্ভব। আবার বিদ্যুতের চমক আর মেঘের ডাক। আর নদীর এপারে এবার আমরা যা দেখতে পেলুম তাতে আমাদের চোখ সোজা কপালে উঠে গেল। ভাঙা কলসি, কয়লা, ছাই আর কয়েকটা আধপোড়া বাঁশ। একটা দড়ির খাটিয়া আমাদের মাঝখানে আকাশে 4 পা তুলে উল্টে পড়ে আছে। আমি বললুম, শ্মশান। ওপারে নিবিড় জঙ্গল থেকে হু করে একটা শেয়াল ডেকে উঠল, আর সঙ্গে সঙ্গে এপারে ওপারে ডাইনে বাঁয়ে আন্দাজ 100 খানেক শেয়াল একসঙ্গে সাড়া তুলল, ক্যা হুয়া ক্যা হুয়া, যেন আমাদের ঠাট্টা করছে। ওরে বাবা রে, যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই নিতাই প্রাণপণে ছুট লাগালো। আমরাও তার পেছন পেছন, আর চারদিক থেকে শেয়ালেরা সমস্বরে বলতে লাগলো, মজা হুয়া, আচ্ছা হুয়া, আচ্ছা হুয়া। এর মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। গর্তে পা পড়ে নিতাই ধপাপ করে একটা আছাড় খেলো। তার উপর উবুর হয়ে পড়ল নেপাল, আর সেই সঙ্গে আমাকেও টেনে নামালো। 5 মিনিট জলে কাদায় জড়াজড়ি করে যখন আমরা উঠে দাঁড়ালুম, তখন নিতাইয়ের সিল্কের পাঞ্জাবির আধখানা আমার হাতে, আর আমার সাদা জুতোটার একটা কোথাও খুঁজে পেলুম না। কিন্তু উঠে দাঁড়িয়েই নিতাই আবার বসে পড়ল। কি হলো রে? পা মচকে গেছে, হাঁটতে পারছি না আর। উফ! বৃষ্টিটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ ছেড়ে গেল। মাঝখান থেকে আমাদের দুঃখের বোঝাটা বাড়িয়ে দিয়ে গেল খানিকটা। আর আমরা সেই জঙ্গলের ভেতর জল কাদায় বসে 15 মিনিট ধরে নিতাইয়ের পা দলাই মলাই করতে লাগলুম। নিতাই শেষ পর্যন্ত আমাদের কাঁধে ভর দিয়ে উঠে পড়ল। তারপর হাঁটতে লাগলো নেংচে নেংচে। এই ন্যাপলাটার বুদ্ধিতে পড়েই নেপাল ফোঁস করে উঠল, আমি কি করব? সেই ভদ্রলোক যেমন বলেছিলেন। ভদ্রলোক? নিতাই বিকট রকম মুখ ভ্যানচাল, একটা মিথ্যেবাদী, লায়ার, জোচ্চোর, আরো কি সব গাল দিতে যাচ্ছিল। হঠাৎ কোত্থেকে 3-4টে টর্চের আলো পড়লো আমাদের গায়ে। দেখি 8-10 জন লোক, হাতে তাদের লাঠি আর বল্লম। কি সর্বনাশ! ডাকাত নাকি? কারা আপনারা? কড়া গলায় কে যেন জানতে চাইল। আমরা বিদেশি লোক, আমি হাউমাউ করে বললুম। আমরা বরযাত্রী, কলকাতা থেকে আসছি, হরিশপুর কদমতলায় যাব। আমাদের। বরযাত্রী? হরিশপুর কদমতলা? লোকগুলো একসঙ্গে গলা ফাটিয়ে হেসে উঠল। তা বেশ, গল্পটা শুনতে ভালোই, চলুন
আপনাদের অভ্যর্থনা করতেই আমরা এসেছি। বিয়ে বাড়িতেই নিয়ে যাব, চলুন। তার মানে অভ্যর্থনাটা ঠিক সুবিধে মতো তো মনে হলো না। আমরা গ্রামের ডিফেন্স পার্টি, 3 জন বিদেশি লোক এই দুর্যোগের রাতে শ্মশানের জঙ্গলে কেন ঘুরছিলেন তার একটা ভালো কৈফিয়ত দিতে হবে না? থানায় চলুন। থানা? নেপাল হাহাকার করে উঠল। বরযাত্রীকে থানায় নেবেন মানে? কারণ থানাই তাদের জায়গা, আর একটাও কথা নয়, চলুন। অগত্যা থানাতেই টেনে নিয়ে গেল। হরিশপুরের দারোগা আমাদের কাহিনী শুনে এসেই অস্থির। আহা, হরিশপুর কদমতলার বরযাত্রী না হলে 5 মাইল উজিয়ে হরিশপুরে কেন আসবে? হরিশপুর স্টেশনের পাশেই কদমতলা। সেসব ফেলে হরিশপুরের শ্মশানে না গেলে বরযাত্রী কিসে? তারপর চোখ কটমট করে বললেন, ছোড়া, বোমা, শীতকাঠি এসব কোথায়? খবরদার, ভদ্রলোককে অপমান করবেন না। আমরা প্রতিবাদ করলুম। ভদ্রলোক? দারোগা নাকটা শিকে তুললেন। এরকম কজন ভদ্রলোককে 3 মাস আগে চুরির দায়ে আমরা চালান করেছি, তাদের জেল হয়ে গেছে। তোমরাও থাকো আজ হাজতে, কাল সকালে তোমাদের ওস্তাদি আমি দেখে নেব। দয়া করে যদি হরিশপুরে জগদীশ চক্রবর্তীর বাড়িতে একটা খবর পাঠান, কাল দেখা যাবে বলে দারোগা সোজা আমাদের হাজতে চালান দিলেন। সারা রাত ভিজে কাপড় জামায়, খিদে, লজ্জায় আর ভয়ে আমাদের যে কিভাবে কাটলো তা বোধহয় না বললেও চলে। নিতাই একটা কুটকুটে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ পড়ে থাকলো। নেপাল দুহাতে মুখ ঢেকে কুই কুই করে একটানা কেঁদে চলল। আর আমি সারা রাত অন্তত 1000 খানিক মশা মারলুম। সকালে উঠে 3 জনে জড়াজড়ি করে বসে আছি আর ভাবছি এরপরে কপালে কি আছে। এমন সময় হাজতের দরজা খুলে দারোগা, বিষ্ণুপদ আর সেই ভদ্রলোক, সেই মুখুজ্জে মশাই, সেই গোলগাল লোকটি, পাকা আমের মতো চেহারা, কাঁচা পাকা গোপ, যিনি আমাদের হরিশপুর কদমতলার সোজা রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন। আমরা 3 জনে একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, এই যে জোচ্চোর, মিথ্যেবাদী, পাষণ্ড, ভণ্ড! বিষ্ণুপদ বলল, আরে আরে, কাকে কি বলছিস? উনি যে আমার খুড়শ্বশুর হন সম্পর্কে। সকালে চৌকিদার গিয়ে খবর দিতে উনিই তো আমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এলেন, আর তোদের চেহারার বর্ণনা দিতে বললেন এই রকম 3 জন লোক কাল সন্ধ্যের ট্রেনে বলাবলি করছিল তারা হরিশপুরে বরযাত্রী যাচ্ছে, আর তাতেই তো আঁচ করলুম তোরা ভুল করে। আবার আমি চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। ভদ্রলোক একগাল হাসলেন, একেবারে নির্লিপ্ত অহিংস হাসি। বরযাত্রীদের নিয়ে একটু রসিকতা করেছিল মশাই, তারপর উল্টো ট্রেনটায় হরিশপুরে চলে এসেছিল। ভেবেছিলুম একটু বাদে আপনারাও এসে পড়বেন, কিন্তু এভাবে যে হাজতবাস করতে হবে সেটা সত্যি ভাবিনি। এখন দয়া করে হরিশপুরে চলুন, চা, জলখাবার, গরম পোলাও, মাংস সব রেডি। কিন্তু সেই মাংস পোলাওয়ের আকর্ষণে আর আমরা হরিশপুরে যাইনি, সোজা কলকাতায় ফিরে এসেছিল। আর হরিশপুরে বিয়ে করার জন্যে বিষ্ণুপদর সঙ্গে আমাদের চিরকালের মতো বন্ধু বিচ্ছেদ ঘটে গেছে। ও কেউ কি আর বিশ্বাস আছে নাকি সেই কালান্তক শ্বশুর বাড়ি থেকে কোন মারাত্মক রসিকতা আমদানি করে আমাদের একদম ফাঁসিয়ে দেবে? কে বলতে পারে?